তো ভাই সাব নারুতো শিপুডিনের প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে দেদারা ভার্সেস গারার ফাইট শুরু হয়ে যায়, যেখানে দেদারা একেবারে গারার সামনে দুইটা এক্সপ্লোসিভ বার্ডকে ব্লাস্ট করে দেয়, যেটা দেখার পরে নিচে থাকা কনকোরা এবং বাকি নিনজারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে যখন ব্লাস্টের ধুলাবালি সেখান থেকে সরে যায়, আমরা দেখতে পাই যে গারা নিজেকে একটা স্যান্ড বলের ভিতরে বন্দি করে ফেলেছে, যে কারণে গারার ওই ব্লাস্টের কারণে কিছুই হয় নাই এবং গারা নিজের থার্ড আই জুৎসুকেও অ্যাক্টিভ করে ফেলেছে, যেটার মাধ্যমে গারা এই বলের ভিতরে থেকেই বাইরের সবকিছু দেখতে পারবে এবং গারা অনেকগুলো স্যান্ডের মাধ্যমে দেদারার উপরে আক্রমণ করে দেয়। প্রথমে তো দেদারাকে পিছন দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু দেদারা তখন পালাতে চায়। তখন গারার স্যান্ড দেদারাকে চারপাশ থেকে ঘিরে ফেলে, যে কারণে দেদারা আর পালাতে পারে না, আর গারা দেদারাকে স্যান্ড প্রিজনের ভিতরে বন্দি করে ফেলে, যেটা দেখার পরে সবার মনে হয় যে গারা এই ফাইটের মধ্যে জিতে গেছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা দেদারার শব্দ শুনতে পাই। দেদারা বলে যে এক্সপ্লোসিভ হইতাছে একটা আর্ট, আর তারপরেই গারার স্যান্ড প্রিজনের ভিতরে একটা ব্লাস্ট হয়, যে কারণে সেখানে একটা ছিদ্র হয়ে যায়, আর এতে দেদারা সেটার ভিতর থেকে বের হয়ে চলে আসে। দেদারা যখন সেখান থেকে পালাতে শুরু করে দেয়, তখন গারা নিজের স্যান্ডের মাধ্যমে দেদারার পায়ের মধ্যে ধরে ফেলে, আর দেদারাকে আবার ওই স্যান্ড প্রিজনের ভিতরে ছুঁড়ে মারে। তবে দেদারা তখন নিজের জুৎসু ব্যবহার করে একটা পাখি বানিয়ে সেখান থেকে উড়ে যেতে শুরু করে দেয়। এই মুহূর্তে গারাও নিজের স্যান্ডকে দেদারার পিছনে পাঠিয়ে দেয়। এই স্যান্ডগুলো তো অনেক বেশি বিরক্তিকর। কনকোরো বলে যে এখানে এমন কোনো লোক নাই যে গারার স্যান্ড থেকে পালাইতে পারবো। তবে আমরা দেখতে পাই যে দেদারা খুব সহজেই গারার স্যান্ডগুলোকে ডচ করতে পারছিল, তবে সেখানে অল্প পরিমাণে স্যান্ড ছিল যেগুলো গিয়ে দেদারার একটা হাতের মধ্যে ধরে ফেলে, যেটা দেখার পরে দেদারা একেবারে অবাক হয়ে যায়। তারপরেই দেদারা একটা জুৎসুর ব্যবহার করে যেটা গারার এই স্যান্ডগুলোকে পেঁচিয়ে ধরে, আর তারপরে সেখানে একটা ব্লাস্ট হয়, কিন্তু তারপরেও দেদারা নিজের হাতকে ছুটাতে পারে না। গারা তখন স্যান্ড কফিনের ব্যবহার করে দেদারার হাতকে একেবারে পিষে ফেলে। তারপরেই দেদারা নিজের হাতকে ছুটানোর জন্য এত জোরে টান দেয়, যে কারণে দেদারার হাত শরীর থেকে একেবারে আলাদা হয়ে যায়। এটা দেখার পরে কনকোরা এবং কমান্ডার নিজেদের চোখকে বিশ্বাস করতে পারতাছিল না, আর ওদের অনেক বেশি চিন্তা হইতাছিল। দেদারা তখন বুঝতে পেরে যায় গারা যে স্যান্ডের ব্যবহার করে দেদারার হাতকে ক্রাশ করে দিয়েছে সেটা অনেক বেশি ফাস্ট আর পাওয়ারফুল, আর ওদের ইনফরমেশন অনুযায়ী গারা নিজের সাথে সবসময় নির্দিষ্ট পরিমাণে বালি রাখে। তার মানে হইতাছে এই স্যান্ডগুলো অন্য স্যান্ড থেকে আলাদা, আর গারার চাকরার সাথে মিলে এই স্যান্ডগুলোর অ্যাটাক আর স্পিড অনেক বেশি, মানে ওরা অলরেডি গারার সম্পর্কে সবকিছু রিসার্চ করে আইছে। তখন দেদারা নিজের পকেটের মধ্যে হাত দেয়। হা হা হা, আমার আরো বেশি করে ক্লে নিয়ে আসার দরকার ছিল। দেদারা আবারও নিজের হাতের মুখের মাধ্যমে ক্লে খেতে শুরু করে দেয়, আর তারপরে দেদারা একটা পুতুল বানায়, যেটা নাকি দেদারার স্পেশালিটি। দেদারা বলে যে এখন কি করা যায়, সবকিছু কি ধ্বংস করে দিব নাকি? আর তখনই কমান্ডার বলে যে গারা উপর থেকে নিজের আলটিমেট ডিফেন্সের ব্যবহার করতেছে, কিন্তু তারপরেও গারা ওই শত্রুকে মারতে পারতাছে না। যদি এভাবে চলতে থাকে হতে পারে যে গারা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। তখন কনকোরো হেসে বলে যে আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আর তারপরেই কনকোরো অনেকদিন আগের কথা মনে করে, যখন গারা কাজে হয়নি, যেখানে কনকোরো গারাকে বলছিল তুমি তো জানোই তোমাকে একটা ওয়েপেন হিসেবে বানানো হয়েছিল, আর ভিলেজের সবাই তোমাকে অনেক বেশি ভয় পায়। গারা বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি যদি চুপ করে বসে থাকি তাহলে এই জিনিসটা আরো বেশি বাড়তে থাকবে। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি আমার কি করতে হবে, আমার নিজের জন্য একটা লক্ষ্য সেট করতে হবে, আর তারপরেই ওই দিনটা আসবে যখন আমি ওর মতো হতে পারবো। মানে নারুতোর কথা বলতাছে আর কি। আর এই জন্যই আমি এখন কাজের টাইটেল পেতে চাই, আর এটার জন্য আমি কঠোর পরিশ্রম করব। গারা আরো বলে যে নারুতো উজুমাকি ওই দুঃখ কষ্টকে সহ্য করেছে যেটা আমাকে করতে হয়েছে, আর নারুতোকে দেখে আমি শিখতে পেরেছি যে আমিও চেঞ্জ হতে পারবো। একদিন কনকোরো আমিও এমন একজন হয়ে দেখাবো যাকে সবাই সম্মান করবে, যাকে কেউ আর কোনো ওয়েপেন মনে করবে না। যাই হোক, তারপরে আমাদের আবারও বর্তমানে ফিরিয়ে নিয়ে আসা হয়, আর এখানে আমরা আসলেই দেখতে পাই যে ভিলেজের সবাই এখন গারাকে কাজে মেনে নিয়েছে এবং গারাকে সম্মান করে। আর যখন কনকোরো কমান্ডারকে এই সবকিছু বলে, তখন কমান্ডার সাথে সাথে বাকি নিনজাদেরকে অর্ডার দেয় যে সবাইকে তাড়াতাড়ি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে, তার সাথে সাথে চারিদিকে সার্চ করতে, কারণ এখানে আরো শত্রু থাকতে পারে। আর তারপরেই সকল নিনজারা রেডি হয়ে যায় ফাইট করার জন্য। দেদারা এটা দেখার পরে বুঝতে পেরে যায় যে ও তোমার বন্ধুরাও আসতেছে আমার সাথে ফাইট করার জন্য। আর তারপরেই দেদারা নিজের জুৎসুর মাধ্যমে ওই পুতুলটাকে অনেক বড় বানিয়ে দেয়, যেটা গারার উপরে আক্রমণ না করে ভিলেজের উপরে পড়তে শুরু করে। গারা এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ হইতাছে এখনো ভিলেজের সবাইকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়নি। দেদারা বলে যে আমার এই জুৎসুর ডিস্ট্রাকটিভ পাওয়ার হইতাছে আমার মাস্টারপিস, আর তারপরেই দেদারা সেটাকে অ্যাক্টিভ করে দেয়। আর আমরা দেখতে পাই যে সেখানে অনেক আলো এসে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টটা এত বড় ছিল যে অর্ধেক ভিলেজকে কভার করে ফেলেছে, কিন্তু যখন ব্লাস্ট শেষ হয় আমরা দেখতে পাই যে গারা স্যান্ডের মাধ্যমে পুরো ব্লাস্টকে ব্লক করে দিয়েছে। গারা বেসিক্যালি স্যান্ডের মাধ্যমে অনেক বড় একটা ছাতার মতো বানিয়েছে, যে কারণে ব্লাস্টে গ্রামের কিছুই হয় নাই, যেটা
যেটা দেখার পরে তো সবাই একেবারে অবাক। তবে এটা করতে গিয়ে গারার মনোযোগ সরে যায়। দেদারা বলে যে এখন তুমি আমার রেঞ্জে আছো। আর আমরা দেখতে পাই যে গারার সামনে একটা ছোট পাখি চলে আসে, যেটা গারার একেবারে সামনে আসার পরেই ব্লাস্ট হয়ে যায়। তবে আমরা দেখতে পাই যে গারা আবারও নিজেকে স্যান্ড দিয়ে কাভার করে ফেলেছে, যেটা দেখার পরে তো দেদারা অবাক। তবে আমরা দেখতে পাই যে ভিতরে গারা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আর তখনই গারা দেখতে পাই যে ওর স্যান্ডের ভিতরে দেদারার তৈরি করা ছোট ছোট পোকা ঢুকতে শুরু করে দিয়েছে। আর আমরা জানতে পারি যে যখন গারা দেদারার হাতকে ক্রাশ করে দিয়েছিল তখন দেদারা গারার কিছু স্যান্ডকে খেয়ে ফেলেছে আর সেগুলোকে নিজের ক্লের সাথে মিশিয়ে দিয়েছে। আর এটা বলার পরে দেদারা বলে যে ট্রু আর্ট হইতাছে এক্সপ্লোশন। তখন আমরা দেখতে পাই যে গারার শিল্ডের ভিতরেই ব্লাস্ট হয়ে যায়। তখন সিন শিফট হয়, আমরা দেখতে পাই যে নারুতো এখানে রামেন খাইতে ব্যস্ত। আর 3 বছর পরে রামেন দেখার কারণে নারুতো একেবারে এক্সাইটেড। ইরুকা সেন্স চিন্তা করে যে কয়দিন আগেই নারুতো ছোট বদমাইশ বাচ্চা ছিল, আর এখন দেখো নারুতো কত বড় হয়ে গেছে। কিন্তু নারুতোর মন খারাপ ছিল, কারণ হইতাছে নারুতোর ক্লাসের সবাই চুনিন হয়ে গেছে কিন্তু নারুতো এখনো একটা গেনিন। ইরুকা সেন্সে বলে যে তোমাকে মাস্টার জিরা প্রাইভেট ট্রেনিং দিতাছে, তো তুমি এখন জনিন নাকি গেনিন এতে কিছুই যায় আসে না। তখন নারুতো বলতে শুরু করে যে বাইরে বাই ছিছরে বাবা নারুতোরে এইরকম ট্রেনিং করাইছে যেরকম ট্রেনিং নারুতো জীবনে কখনো করে নাই। তার সাথে ট্রেনিং করতে গিয়ে নারুতোর কাপড় চোপড় আর হেডব্যান্ড একেবারে ফেটে গেছে, মানে ছিঁড়ে গেছে। তারপরে জিরা নারুতোকে অর্ডার দিয়ে নতুন কাপড় চোপড় গুলো বানিয়ে দিয়েছে। তারপরে আমাদের সুনাডে আর শিজুনেকে দেখানো হয়। ওরা তো কনফিউজ যে নারুতোকে কি মিশন দেওয়া যায়, কারণ যদি নারুতোকে কোনো লো র্যাঙ্কের মিশন দেওয়া হয় তাহলে নারুতো কাহিনী করতে শুরু করে দিব। যাই হোক, তারপরে সিন আবার ফাইটের মধ্যে শিফট হয়। ওই ব্লাস্টকে দেখার পরে নিচে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। না, এটা কখনোই হতে পারে না, সে গারার আলটিমেট ডিফেন্সের ভিতরে কিভাবে গেল। তারপরে আমরা দেখতে পাই যে গারার ওই স্যান্ডের বলটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে দেয়। তারপরে আমরা দেখতে পাই যে গারার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এটা দেখার পরে দেদারা গারার দিকে যেতে শুরু করে যে গারাকে নিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু তখনই গারা নিজের চোখ খুলে ফেলে। এটা দেখে তো দেদারা একেবারে ভয় পেয়ে যায়। ওরে ভাই, এটা আবার কি হইলো? দেদারা পিছনে ফিরে যায়, কিন্তু গারা দেদারার সাথে ফাইট করার বদলে ভিলেজের উপরে যে শিলটা বানিয়েছিল সেটাকে ভিলেজের বাইরে নিয়ে যেতে শুরু করে। কারণ হইতাছে যদি এটা ভিলেজের উপরে পড়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ও দেখো দেখো, আমার সাথে ফাইট না করে নিজের লোকেদেরকে বাঁচাইতাছে। তুমি যদি তাদেরকে বাঁচানোর বদলে আমার সাথে ফাইট করতে তাহলে আরো সহজ হইতো। তখনই কমান্ডার বাকি নিনজাদেরকে অর্ডার দিয়ে দেয়, তোমরা কি করতাছো, এখনই তার উপরে আক্রমণ করো। তারপরে নিনজারা নিচে থেকে দেদারার দিকে তীর মারতে শুরু করে দেয়। দেদারা এগুলোকে নর্মাল তীর মনে করে ডজ করতে শুরু করে দেয়। আরে ভাই, তোমরা এগুলো কি অ্যাটাক করতাছো বাচ্চা গো মতো। কিন্তু তখনই একটা তীর দেদারার পিছনে ব্লাস্ট হয়ে যায়, যেটা দেখে তো দেদারা বাইরে বাই খাইছে আমারে। আসলে এই তীরগুলোর মধ্যে পেপার বোম লাগানো ছিল। তো এখন দেদারা আরো সাবধানতার সাথে তীরগুলোকে ডজ করতে শুরু করে দেয়। আর এই সুযোগে গারা সময় পেয়ে স্যান্ডের শিল্ডাকে ধীরে ধীরে ভিলেজের বাইরে নিয়ে যায়। লর্ড কাজেকাগে, আপনি করতে পারবেন। আর সবাই গারার জন্য চিয়ার করতে শুরু করে দেয়। এদিকে দেদারা এখনো তাদের তীরগুলোকে ডজ করছিল। গারা ওই স্যান্ডের শিল্ডকে মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দেয়। তবে এটা করতে গিয়ে গারার চাকরা একেবারে শেষ হয়ে যায় আর গারা অজ্ঞান হয়ে নিচে পড়তে শুরু করে দেয়। গারা, তাড়াতাড়ি করো, আমাদের কাজেকাগেকে বাঁচাতে হবে। কিন্তু গারা নিচে পড়ার আগেই দেদারা নিজের পাখির মাধ্যমে গারাকে ধরে ফেলে। আর তারপরেই গারাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তোমাকে জীবিত ধরা তো অনেক বেশি কঠিন ছিল, কিন্তু এখন আমার মিশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক তখনই অনেক স্পিডে দেদারার দিকে একটা তীর আসতে শুরু করে, কিন্তু দেদারা সেটাকে ডজ করে ফেলে। আর তখন কমান্ডার এই ফায়ার করা থামিয়ে দিতে বলে, কারণ এটার কারণে এখন গারারও বিপদ হতে পারে। আর তারপরেই দেদারা গারাকে নিয়ে সেখান থেকে ফিরে যেতে শুরু করে দেয়। এটা দেখে কমান্ডার চিন্তা করে, কি সে কি কাজেকাগে কি জীবিতই নিয়ে যাবে নাকি? আর তখনই কনকরো দেদারার দিকে যেতে শুরু করে দেয়। কনকরো থামো, একটা ব্যাকআপ টিম নিয়ে যাও। তবে কনকরো বলে যে ব্যাকআপ টিম রেডি করতে করতে তারা গারাকে নিয়ে এখান থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আসার আগে তুমি ফাইট করো না, তো শুধু তাদেরকে ফলো করবে, ঠিক আছে? ঠিক তখনই কনকরোর সাথে আরো 2 জন নিনজা আসে। আমরা তাকে এখান থেকে পালাইতে দিতে পারবো না। আর তখনই কনকরো দেখতে পায় যে দেদারা তো গেটের সামনে গিয়ে ল্যান্ডিং করতেছে। কনকরো চিন্তা করে আমাদের তো সেখানে সিকিউরিটি আছে। এদিকে আমরা দেখতে পাই দেদারা পাখি নিয়ে সাসুরির সামনে এসে নামে। তো আমি আমার মিশনকে কমপ্লিট করে ফেলেছি, তুমি লেট। আমি তোমাকে বলেছিলাম যে আমাকে অপেক্ষা করাবে না। হ্যাঁ বুঝতে পেরেছি, সে অনেক বেশি শক্তিশালী ছিল। আর তারপরেই দেদারা আর সাসুরি সেখান থেকে যেতে শুরু করে। তবে আমরা দেখতে পাই যে ওরা হেঁটে হেঁটে যাইতাছে আর পাখিটা শুধু গারাকে নিয়ে যাইতাছে। সাসুরি বলে যে আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। কনকরো আর বাকি নিনজারা গেটের সামনে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় যে এখানে তো একেবারে শুনশান। এখানে তো আমাদের একটা স্কোয়াড ছিল যারা গেটকে পাহারা দেয়, তাই না? সে গেটের মাঝখানেই ল্যান্ডিং করেছে। এখন তো আমাদের ফাইটিং এর শব্দ শোনার কথা ছিল।
ছিল, কিন্তু এখন এখানে একটুও শব্দ হচ্ছে না কেন? আর তখন একটা নিনজা উপরে গিয়ে চেক করে আর ভয় পেয়ে যায় লর্ড কনকরো। আর তারপরেই তারা দেখতে পায় যে এখানে থাকা সবগুলো গার্ডকে মেরে ফেলা হয়েছে। কনকরো একটা বডিকে চেক করার পরে বুঝতে পারে যে এদেরকে তো অনেক আগেই মেরে ফেলা হয়েছে, হয়তো গারার ফাইট শুরু হওয়ার আগেই এদেরকে কেউ মেরে ফেলেছে। এখানে আনবু ব্ল্যাক অপসদের গার্ডে রাখা হয়েছিল, তার মানে হইতাছে অ্যাটাকাররা সংখ্যায় অনেক বেশি ছিল। কনকরো নিজের মনে মনে চিন্তা করে, যখন গারাকে কাজে কাজে বানানো হয়েছিল আমি সবাইকে ইনভেস্টিগেশন করেছি, কিন্তু তারপরেও আমি বুঝতে পারতাছি না আমাদের স্যান্ড ভিলেজের মধ্যে কি কোনো বিশ্বাসঘাতক রয়েছে নাকি। তারপরেই কনকরো বাকিদেরকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে দেয়, কিন্তু তখন একটা নিনজা দেখতে পায় যে সেখানে একজন জীবিত আছে, তো ওই নিনজাটা তাকে উদ্ধার করতে যায়। কনকরো তখন বলে যে সাবধানে। আর তখনই আমরা দেখতে পাই যে ওই নিনজার বুকের মধ্যে একটা পেপার বোম ছিল, যেটা সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের সাথেই সেখানে আরো কয়েকটা ব্লাস্ট হয়। আর তখন আমরা জানতে পারি যে সাসুরি আসলে এখানে ফাঁদ পেতে রেখেছিল, আর এই ব্লাস্টের কারণে সেখানে থাকা বাকি নিনজারাও চাপা পড়ে যায়। কনকরো শুধুমাত্র 2 জনকে বাঁচাতে পারে, আর কনকরো তাদেরকে সেখানে রেখেই গারাকে বাঁচাতে চলে যায়। কনকরো দেখতে পায় যে এখানে তো অনেকগুলো পায়ের ছাপ ছিল, যে কারণে ওই প্রথমে কনফিউজ হয়ে যায়। তবে কনকরো তখন সেখানে গারার স্যান্ডকে দেখতে পায়। আসলে এই স্যান্ডগুলো গারার স্যান্ড আর্মার থেকে ভেঙে ভেঙে পড়ছিল। আর এদিকে কমান্ডার বলে যে একটা স্কোয়াড তৈরি করে কনকরোর পিছনে পাঠাইতে, আর হিডেন লিভ ভিলেজের মধ্যেও এই বিষয় নিয়ে একটা মেসেজ পাঠাইতে বলে। তারপরে সিন শিফট হয়ে আমাদের পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে টামারি হিডেন লিভ ভিলেজ থেকে হিডেন স্যান্ড ভিলেজের মধ্যে যাওয়ার জন্য শিকামারুর সাথে গেটের মধ্যে চলে আসে। তারপরে টামারি সেখান থেকে চলে যায় ম্যান ওয়াটার ড্র্যাগ। আর তার পরের সিনে আমাদের সাসুরি এবং দেদারাকে দেখানো হয়। হঠাৎ করে সাসুরি থেমে যায়। সাসুরি এখন আবার কি হয়েছে? সাসুরি বলে যে আমি বিশ্বাস করতে পারতাছি না কেউ আমাদেরকে ফলো করতেছে। আর ঠিক তখনই সেখানে চলে আসে কনকরো। এখনই গারাকে ফিরিয়ে দে, নয়তো তোদের পাছা লাল করে দিব। সাসুরি দেদারাকে বলে দেদারা তুই চলে যা, আমি ওর সাথে ফাইট করব। আর তখন কনকরো সেখানে 3টা স্ক্রোলকে বের করে। তোমরা কি রেডি একটা পাপেট শো দেখার জন্য? আর তারপরে কনকরো এক এক করে সেখানে 3টা পাপেটকে সামান করে। আমি আবারও তোমাদেরকে বলতাছি গারাকে ফিরিয়ে দাও। আর যখন দেদারা নিজের পাখির উপরে উঠে সেখান থেকে যেতে শুরু করে, তার আগেই কনকরো নিজের একটা পাপেট দিয়ে দেদারার উপরে আক্রমণ করে দেয়। তবে সাসুরি তখন অনেক বড় একটা লেজ বের করে সেটাকে পেঁচিয়ে ধরে ফেলে, যেটা দেখার পরে তো কনকরো একেবারে অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। সাসুরি নিজের টুপিটা খুলে বলে যে আমি অপেক্ষা করতে পছন্দ করি না, এই কারণে এই লড়াইকে আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আর অন্যদিকে লিভ ভিলেজের মধ্যে স্যান্ড ভিলেজ থেকে পাঠানো চিলটা চলে আসে মেসেজ নিয়ে। আর এই মেসেজকে দেখার পরে এখানে থাকা নিনজারা একেবারে অবাক হয়ে যায়। তারা জানতে পারে যে স্যান্ড ভিলেজ এখন অনেক বড় বিপদে আছে, এই জন্য তাদের সাহায্যের দরকার। আমাদেরকে তো এই মেসেজটা তাড়াতাড়ি করে হোকাগে অফিসের মধ্যে নিয়ে যেতে হবে। আর এদিকে হোকাগে অফিসের মধ্যে আমরা টিম কাকাশিকে দেখতে পাই, যেখানে নারুতো নাটক করতে শুরু করে দিয়েছে, কারণ ওকে সি র্যাঙ্কের মিশন দেওয়া হইতাছে। তোমার কি এই মিশনটা করতে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে, কারণ সি র্যাঙ্কের মিশন আমার সম্মানের বিরুদ্ধে। যদি আমি এই মিশন করি তাইলে আমার মহান সম্মানের 12টা বেজে যাবে। কাকাশি চিন্তা করে যে নারুতোর নাটক তো কখনোই শেষ হয় না, কবে জানি সাকুরা আমাকেই মারতে শুরু করে দেয়। আমি জানতাম এই ছেলেটা এমনই করবো, কখনো ঠিক হইতো না। লেডি সুনারে আপনি তো ঠিক বলেছিলেন। নারুতো তুমি তো এমনিতে শক্তিশালী হয়ে গেছো, কিন্তু এখনো তোমার মাথার মধ্যে গোবর ভরা। দেখো নারুতো, তুমি অনেকদিন ভিলেজে ছিলে না, এই জন্য তোমাদেরকে সহজ মিশন দেওয়া হইতাছে। দেখেন আপনি আমাদেরকে মিশন দিয়া কোনো উপকার করতেছেন না। তবে তখনই সাকুরা নারুতোকে থামিয়ে দেয়। ভাই চুপ কর, যদি লেডি সুনারে রেগে যায় তাইলে তোর ভর্তা বানাই দিব। আর ঠিক তখনই সেখানে মেসেজকে ডিকোড করা মেয়েটা চলে আসে। লেডি সুনারে আমাদেরকে স্যান্ড ভিলেজ থেকে একটা ইমার্জেন্সি মেসেজ পাঠানো হয়েছে। আর যখন সেখানে থাকা বাকিরা এই মেসেজটাকে দেখতে পায় একেবারে অবাক হয়ে যায়। তারা জানতে পারে যে স্যান্ড ভিলেজের কাজে কাগেকে গতকাল রাতেই 2 জন আকাশকির মেম্বার কিডন্যাপ করে ফেলেছে। তখন আবারও আমাদের কনকরোর ফাইটে নিয়ে যাওয়া হয়। কনকরো তো সাসুরির স্পিড দেখার পরে অনেক বেশি অবাক। আর আমরা দেখতে পাই যে সাসুরি কনকরোর একটা পাপেটকে নিজের লেজ দিয়ে ধরে রেখেছে। দেদারা বলে যে এখন আমার মনে পড়েছে ভাই, এই জিনজুরিকির একটা ভাই আছে আর একটা বোন আছে, আর আমি শুনেছি তাদের মধ্যে থেকে একজন পাপেটের ব্যবহার করে। তাহলে এটাই তুমি, তাই না? তোমার নাম কি কান গুরু নাকি কানতারো? আমার নাম হইতাছে কনকুরো। কানকারো কোনোভাবে নিজের পাপেটটাকে শাশুড়ির হাত থেকে ছুটিয়ে আবারও দেদারার উপরে আক্রমণ করে, কিন্তু শাশুড়ি আবারও এটাকে থামিয়ে দেয়। কিছুক্ষণের জন্য তুমি তাকে ভুলে যাও, কারণ তুমি এখন আমার সাথে ফাইট করতাছো। দেদারা তুই কি এখানে খেলা দেখতাছস নাকি? তোরে আমি
আমি কইছি এখান থেকে চলে যেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাইতাছি এখান থেকে, এটা বলে দেদারা সেখান থেকে যেতে শুরু করে দেয়। আর এখন কনকরোকে শাশুড়ির সাথে ফাইট করতে হইব। কানকরো নিজের দুইটা পাপেট দিয়ে একসাথে আক্রমণ করতে শুরু করে দেয়, যেগুলো শাশুড়ির আশেপাশে চারদিকে ঘুরতে শুরু করে। পাপেটের স্পিড অনেক বাড়িয়ে দিয়ে সেগুলো থেকে কুনাই মারে, কিন্তু শাশুড়ি খুব সহজেই সেগুলোকে ব্লক করে ফেলে। আর ঠিক তখনই কনকরোর একটা পাপেট মাটির নিচে থেকে আক্রমণ করে, যেটাকে ডজ করার জন্য শাশুড়ি একেবারে উপরে উঠে যায়। তবে ল্যান্ডিং করার আগেই কনকরোর এই পাপেটের পেটটা খুলে যায় আর শাশুড়িকে পেটের ভিতরে বন্দি করে ফেলে। তারপরে কানকরো অন্য পাপেটটাকে একেবারে টুকরা টুকরা করে ফেলে, যেগুলো থেকে ধারালো অস্ত্র বের হয়ে আসে। আর এই ধারালো অস্ত্রগুলো এক এক করে ওই পাপেটের ছিদ্রগুলো দিয়ে ঢুকে যায়। আর এটা দেখার পরে মনে হয় যে এখন তো শাশুড়ির খেল খাতাম হয়ে গেছে। তবে ভাই এত তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তাইলে কি কোনো মজা হইব? আর তখন কনকরো দেখতে পায় যে এই পাপেটের ভিতর থেকে তো বালি বের হইতাছে। আর যখন পাপেটটাকে খুলে দেখতে পায় যে এটার ভিতরে তো শাশুড়ির সাবস্টিটিউশন ছিল, যেটা বালি হয়ে গায়েব হয়ে যায়। আর তারপরে শাশুড়ি কনকরোর পিছনে বালি থেকে বের হয়ে আসে। এদিকে হোকাগে অফিসের মধ্যে নারুতো জিজ্ঞাসা করে কি চলতেছে এখানে। স্যান্ড ভিলেজের কাজেকাগেকে কাল রাতে আকাশকির দুইজন মেম্বার বন্দি করে ফেলেছে। নারুতো এটা শুনে চিন্তা করে ওরা দুজনকে আবারও ফিরে আইছে নাকি, মানে ইটাচি আর কিসামের কথা চিন্তা করতেছে। এখন বর্তমানে লিভ ভিলেজের কাছেই আকাশকির সবচেয়ে বেশি ইনফরমেশন আছে, এই কারণেই স্যান্ড ভিলেজ লিভ ভিলেজের কাছ থেকে সাহায্য চেয়েছে। আর এই সাহায্য করার মিশনকে লেডি সুনাডে টিম কাকাশিকে দিয়ে দেয়, কারণ কাকাশি এর আগেই আকাশকির সাথে ফাইট। এদিকে ফাইটের মধ্যে শাশুড়ির উপরে কনকরো কিছু সুই দিয়ে আক্রমণ করে, কিন্তু শাশুড়ি তো খুব ফাস্ট সেগুলোকে ডজ করে ফেলে। কনকরো এটা দেখার পরে অবাক হয়ে যায়, সে এত তাড়াতাড়ি কিভাবে মুভ করে। কনকরো যতগুলো অ্যাটাক করছিল শাশুড়ি সবগুলো অ্যাটাককে খুব সহজেই ব্লক করে ফেলে। কি হয়ে গেল, তুমি কি এত তাড়াতাড়ি হার মেনে নিয়েছো নাকি? তারপরে কনকরো আবারও নিজের দুইটা পাপেটকে শাশুড়ির আশেপাশে চারদিকে ঘুরাইতে শুরু করে, আর সেগুলো থেকে বিষের স্মোক বোম মারে। তারপরে অনেকগুলো সুই দিয়েও সেটার উপরে আক্রমণ করে, কিন্তু যখন সেখান থেকে সব দুয়া সরে যায় দেখতে পায় যে শাশুড়ির কিছুই হয় নাই। শাশুড়ি তো বলে হয়ে গেছে তোমার, তুমি কি আরো আক্রমণ করতে চাও নাকি? কানকুরু তো একেবারে অবাক যে আমার বিষের কারণেও তার কিছুই হয় নাই। তারপরেই শাশুড়ি কানকুরুর উপরে নিজের লেজ দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু কানকুরু নিজের স্যালামেন্ডার পাপেটের মাধ্যমে সেটাকে ব্লক করে ফেলে। কানকুরু বলে যে যতক্ষণ আমি এই পাপেটের পিছনে আছি তুমি আমাকে স্পর্শ করতে পারবা না। হ্যাঁ বুঝতে পারছি, তোমার এই পাপেটের ডিফেন্স অনেক বেশি ভালো, কিন্তু তারপরেই শাশুড়ি যে অ্যাটাক করে সেটার কারণে স্যালামেন্ডারের একটা টুকরা ভেঙে যায়, যেটা দেখার পরে তো কনকুরু একেবারে অবাক, কারণ সে একবার দেখার পরেই স্যালামেন্ডারের দুর্বলতা ধরে ফেলেছে। তারপরেই শাশুড়ি নিজের লেজ দিয়ে কানকুরুর উপরে আক্রমণ করে দেয়, যেটাকে কানকুরু ব্লক করতে পারে না। শাশুড়ি বলে যে একটা পাপেটকে যতই শক্তিশালী বানানো হোক না কেন সেটার জয়েন্টগুলো সবসময় দুর্বল থাকে। আর এখন হবে আসল গ্র্যান্ড ফিনালে, কারণ আমি তোমার শরীরের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছি। আর ঠিক তখনই আমাদের টেমারিকে দেখানো হয়। টেমারি একটা দোকানের মধ্যে নাস্তা খাইতেছিল, তখনই টেমারির গ্লাসটা ভেঙে যায়। টেমারি চিন্তা করে যে আমি কখনোই এইরকম জিনিসে বিশ্বাস করি না, কিন্তু তারপরেও আমার আজকে আজব লাগতেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে কানকুরু আবারও নিজের পাপেটের মাধ্যমে শাশুড়ির উপরে আক্রমণ করে, তবে শাশুড়ি তো খুব সহজেই সেগুলোকে ব্লক করে ফেলে, যেমন পানি ভাতের নাস্তা। আর ঠিক তারপরেই শাশুড়ি এক এক করে অ্যাটাক করে কানকুরুর সবগুলো পাপেটকে ভেঙে ফেলে। ভাই কানকুরু তো অনেক বড় বিপদে পড়ে গেছে। হা 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 হা, তুমি এটাই চিন্তা করতাছো যে আমি তোমার পাপেটগুলোর সবগুলো অ্যাটাককে কিভাবে বুঝে ফেললাম? কারণ হইতাছে একেবারে সহজ, কারণ এই তিনটা পাপেটকে বানাইছি আমি। যেটা শোনার পরে তো কনকুরু একেবারে পেটের ভিতরেই হেগে দেয়। আর ঠিক তখনই আমাদের মাস্টার জিরায়াকে দেখানো হয়। জিরায়া তো ঘুমাইতে ব্যস্ত, ঠিক তখনই সেখানে একটা ফ্রক চলে আসে, যেটা আসার সাথে সাথে জিরায়ার চেহারার মধ্যে বসে পড়ে। আর এটার পিঠের মধ্যে একটা স্ক্রোল ছিল। জিরায়া প্রথমে সেটাকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়, কিন্তু সেটা আবারও এসে জিরায়ার চেহারার মধ্যে বসে পড়ে। জিরায়া আবারও সেটাকে ফেলে দেয়, কিন্তু সেটা আবারও এসে জিরায়ার চেহারার মধ্যেই বসে। আর তারপরে এমন কাম করে ভাই, জিরায়ার চেহারার মধ্যে মুইতা দেয়। যাই হোক, এই কারণে জিরায়ার ঘুম ভেঙে যায়। আর যখন জিরায়া স্ক্রোলটা পরে জানতে পারে যে আকাম হয়ে গেছে, স্যান্ড ভিলেজের কাজেকাগেকে কিডন্যাপ করে ফেলা হয়েছে। আর এদিকে লড়াইয়ের মধ্যে শাশুড়ি কানকুরুকে বলে আমি তোমাকে প্রমিস করেছিলাম যে লড়াই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আমার জুনিয়রকে আমার পাপেটগুলোকে ব্যবহার করতে দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমি এইরকম মজার লড়াই করে এর আগে কখনো পাই নাই। আর এটা শোনার পরে কনকুরু বুঝতে পেরে যায় যে এটা হলো শাশুড়ি। ও আমি এটা জেনে খুবই খুশি হইলাম যে তোমার মতো বাচ্চাও আমার নাম জানে। আপনি না 20 বছর আগেই গ্রাম ছেড়ে চলে গেছেন, তো আপনি ফিরে আইছেন কেন? মরার আগে আর এরকম প্রশ্ন করে কি লাভ? শাশুড়ির এটা বলার পরেই কনকুরু কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই শাশুড়ি আবারও কানকুরুর উপরে আক্রমণ করতে যায়। কানকুরু তখন একটা পাপেটের টুকরা দিয়ে ওই অ্যাটাকটাকে ব্লক করে। আর তারপরে যখন একটা অ্যাটাক করে সেটা শাশুড়ির মাস্কের
মধ্যে লেগে যায় আর শাশুড়ির মাস্কের যে টুকরাটা কেটে যায় সেটাকে পাপেটের হাতের মধ্যে রেখে দেয়। শাশুড়ি বলে যে দেখে মনে হইতাছে তোমার মধ্যে বাঁচার অনেক ইচ্ছা আছে তাই না, এই জন্য তোমাকে আমি এখন মারবো না, এই কাজটা ধীরে ধীরে আমার বিষ করে দিবে, 3 দিনে এটা তোমাকে কষ্ট দিয়ে ধীরে ধীরে মারবে। এটা বলার পরেই শাশুড়ি সেখান থেকে যেতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে সাকুরা, কাকাশি এবং নারুতো ভিলেজের গেটে ছিল। ওরা স্যান্ড ভিলেজে যাওয়ার জন্য রওনা হবে আর ওদেরকে বিদায় দেওয়ার জন্য সেখানে লেডি সুনাডে নিজে এসেছে, কারণ এটা একটা এ র্যাঙ্কের মিশন। ঠিক তখনই সেখানে জিরিয়া চলে আসে। পাপলু, তোমরাও কোনো মিশনে যাইতেছো নাকি? জিরিয়া বলে যে 1 মিনিট দাঁড়াও। আর জিরিয়া সুনাডেকে গিয়ে বলে আমি খবর পাইছি যে স্যান্ড ভিলেজের কাজে কাগিকে কিডন্যাপ করে ফেলা হয়েছে। সুনাডে বলে হ্যাঁ হ্যাঁ, আমরাও এই খবর পেয়ে গেছি, এই জন্যই এখন আমি একটা টিমকে সেখানে পাঠাইতাছি। আমরাই যাইতাছি। জিরিয়া তো একেবারে অবাক আর সুনাডের আস্তে আস্তে কয় যে তুমি তো জানো আকাশকি নারুতো কেউ চায়। সুনাডে বলে যে এখন আমাদের কাছে অন্য কোনো রাস্তা নাই। আরে ভাই, তোমরাও যা করো না আমি বুঝতে পারি না। জিরিয়া নারুতোকে বলে নারুতো আমার সাথে আসো, আমার তোমার সাথে কথা আছে। দেখ পাপলু, আমার কথা মনোযোগ দিয়ে শোন, আকাশকির সামনে তোর অনেক সাবধানে থাকতে হইব, বুঝতে পারছস? যদি তারা আমাকে খুঁজা বেড়ায় তাইলে আমি তাদেরকে আগে শেষ করে দিব। দেখ পাপলু, তুই আগে থেকে বেশি শক্তিশালী হয়ে গেছস বুঝতে পারছি, কিন্তু যদি তুই ব্রেনের ব্যবহার না করস তাইলে শক্তি দিয়ে কিন্তু কোনো লাভ হইতো না। বেশি লাফালাফি করলে কিন্তু তোর ঠ্যাং ভেঙে যাইব গা। আর হ্যাঁ নারুতো, এখন ওইটার ব্যবহার করবে না, তুমি বুঝতে পারতাছো তো আমি কোনটার কথা বলতাছি? নারুতো একটু চিন্তা করার পরে বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি। তারপরে জিরিয়া কাকাশিকে বলে যে দেখো যেন নারুতো কোনো বোকামি না করে, আমি তোমার উপরে ভরসা তো করতে পারবো তাই না? আর এরপরে সাকুরা, কাকাশি এবং নারুতো স্যান্ড ভিলেজে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর নারুতো তো পুরা রেগে মেগে ফায়ার। আর এরপরে কি হবে সেটা আমরা পরের পার্টে জানবো, ঠিক আছে? তোমরা আমারে গালাগালি কইরো না ভাই, দেখো আমার প্রথম চ্যানেলটার মধ্যে 2টা কপিরাইট স্ট্রাইক আইছে, আর যদি আরেকটা আসে তাইলে ওই চ্যানেল একেবারে পগার পার, বুঝতেই পারতাছো। আর এখন 14 দিন তো ওই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারতাম না, এই জন্য তোমরা এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার মন অনেক বেশি খারাপ, এই কারণে ভালোভাবে কাজও করতে পারতাছি না। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।